আমি বললাম না না, তাহলে পুকুরটা কোথায় আমার? সেটা এখনো বোঝো নাই, যেখানে ভিজে গিয়েছে সেটাই পুকুর। নানা এগুলি কি বলছো? ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত এমন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো সত্যি খুব খারাপ লাগছে। যেগুলো দেখলে সেগুলো বলার মতো কোনো ভাষা নেই। আমি সেগুলো বলতে চাচ্ছি না আপনাদের মাঝে। চলুন আমরা এই ভিডিওটি দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রতিদিন কী ধরনের কর্মকাণ্ড হয়ে যাচ্ছে, যেগুলো আসলে সত্যি আমাদের ভাবনা চিন্তার বাইরে। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আমি বললাম না না, তাহলে পুকুরটা কোথায় আমার? সেটা এখনো বোঝো নাই, যেখানে ভিজে গিয়েছে সেটাই পুকুর। নানা এগুলি কি বলছো? আমার নাম চম্পা, আমি জামালপুর থেকে বলছি। আমি একটা আমার জীবনের গল্প বলবো। সেটা হচ্ছে আমি যখন ছোট 6-7 বছর বয়স, তখন আমি আমার নানাদের বাড়িতে বেড়াতে আসছি একবার। তো আমার নানা আমাকে খুব আদর করতো সব সময়, বা আমাদের বাড়িতে যেত, মজা কিনে দিত, অনেক কিছু করতো। তো ওইবার আসলে পর আমার নানা আমাকে যেতে দিল না বাড়িতে, বললো তুই এখানেই থাকবে, এখান থেকে পড়াশোনা করবি। তো আমার মা বললো আচ্ছা ঠিক আছে, ও থাকুক। আমার নানু বাড়িতে লোকজন ছিল না, শুধু আমার নানা আর নানু ছিল। তারপরে আমার নানা সব সময় বাজারে গেলে আমাকে নিয়ে যেত, তার মজা কিনে দিত, চা খাওয়াতো, কাপড় চোপড় বানাই দিত, খুব আদর করতো, খুব ভালোবাসতো। তো আমার নানি শুধু আমার নানাকে বকতো যে আর কেন নাতিন নেই, শুধু তোমার একার নাতিন, এত ভালোবাসা লাগবে। আমার নানা বলতো আমি আমার নাতিনকে ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? আমার একমাত্র নাতিন, ও আমার সব, ওকে ঘিরেই আমি বাঁচবো, এ কথা বলতো। আশেপাশে আর নানারাও সবাই হিংসা করতো আমার নানাকে, যে আমাদের মনে নাতিন নেই, ওনার একলাই একটা নাতিন হয়েছে। আর আমি তো অনেক সুন্দর, আমার নানাদের মতন হয়েছি, অনেক সুন্দর, খুব ভালোবাসতো এই জন্য আমাকে আরো। আমি যখন বড় হলাম, আবার আমার নানার কাছে আমি রাতে ঘুমাতাম, উনি আমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে তো। তো যখন বড় হলাম, যখন আমার 12-13 বছর বয়স, তখন তো আমি জামা গায়ে দিই, বুকে একটু একটু উঠতেছে তখন আমার নানা আমাকে একদিন বলে কি নাতি, এই তো আর 2-1 বছর গেলেই তোমাকে বিয়ে দিয়ে দেবো। আমি বলছি না না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, কারণ নানা নানুরা খুব ভালোবাসতো। তো আমার নানা বললো কি শোনো, সব মেয়েদেরই বিয়ে করতে হবে বয়স হলে, আর তোমাকে বেশি দিন ঘরে রাখবো না, তুমি এমনিতেই সুন্দর, কোন ছেলের হাত ধরে চলে যাবা, তার চেয়ে বরং আমরা ভালো দেখে বিয়ে দিয়ে দেবো, এই কথা বলছে। আচ্ছা ঠিক আছে। তো আমার নানা বললো যদি বিয়েই করো, তাহলে নাতি জামাইয়ের সাথে রাত্রেবেলা কি করতে হবে বাসা করে, সেটা তো শিখতে হবে। আমি বললাম না না ঠিক আছে, আমাকে বলো তো। উনি বললো মুখে বলবো? আমি কি হ্যাঁ। তো উনি আমাকে মুখে বলতেছে যে প্রথমে স্বামী আদর করবে, সোহাগ করবে, তুমি তাকে করবা, করতে করতে ও তোমাকে ওর হাত দিয়ে তোমার বুকের মধ্যে হাত দেবে, তোমাকে আদর করবে, তোমাকে পাগল করে দেবে, তুমি এতটা অস্থিরতা হয়ে যাবে যে তোমার ভিতরটা যেন কিরকম হয়ে যাচ্ছে, তোমার নিচে ভিজে যাবে, তুমি পাগলের মতো ছটফট করবে যে তাড়াতাড়ি আমাকে দেয় না কেন। আর তুমি বলবে সোনা আর একটু দেও না, এসো, এভাবে বলবে। আর আসলে কি আমার নানা যেভাবে এভাবে বলছে, আমি ওনার কথা শুনে ওনার মানে এতটা নার্ভাস হয়ে গেছে, ওনার কথা শুনে শরীরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে মনে হয় শিহরণ জেগে উঠলো। আমার শরীরে মনে কি একটু শক্তি আমি পাইতেছি না, এতটা দুর্বল হয়ে পড়লো ওনার প্রতি। তারপর বললাম না না, তার কিছু করবে না। কয় তারপর তোমার পুকুরে ডুব দেবে, সাঁতার কাটবে, গোসল করবে। আমি বললাম না না, তাহলে পুকুরটা কোথায় আমার? কয় সেটা এখনো বোঝো নাই, যেখানে ভিজে গিয়েছে সেটাই পুকুর। নানা এগুলি কি বলছো? আমার নানা কেমন জানি লাগতেছে, ভালো লাগে না। নানা বললো নাতিন তাহলে কি করে দেখাবো, নাতি জামাই কি করবে? আমি বললাম হ্যাঁ নানা, আমার একটু ভালো লাগছে না তোমার কথা শুনে, তাহলে করে দেখাও। এখন আমার নানা তাড়াতাড়ি ওনার লুঙ্গি পাঞ্জাবি সব খুলে আমার কাপড় চোপড় টান দিয়ে ছিঁড়ে ফেললো। ছিঁড়ে আমার নানা আমাকে ওইভাবে যা যা বলছে ওইভাবে ইচ্ছে মতো করলো। কি মজা না পেয়েছি, এই প্রথম নানার হাতে আমি মজা নিতে এসেছি নানার সাথে। নানা আমাকে কিছু করলো প্রথম, এত মজা, কি মজা লাগছে, নানা বেশি করে করো,
খুব ভালো লাগতেছে। এ কথা বলতে না বলতে নানা তো আরো জোরে, সে জোরে, বুড়ো পারছেও আমাকে করতে, এত মজা পেয়েছি। এভাবে আমার নানা আমাকে প্রায় রাতেই করতে করতে না এক সময় আমি অসুস্থ হয়ে পড়ি। আমার তো বয়স কম, নানার তো বয়স বেশি। অসুস্থ হয়ে পড়ে আমার পেটে বাচ্চা আসে, আমি কিছু খেতে পারতাম না, খালি ঘুমাতাম, আমার বমি করতাম, এই অবস্থা। পরে আমাকে চেক আপ করলো, দেখে যে বাচ্চা পেটে। তখন গ্রামের সব লোকজন, মুরব্বী, মাতব্বর সবাই আসছে, এসে মিটিং বসলো। মাতবররা কইতাছে এই বয়সে বুড়াকালে নাতিনের সঙ্গে এরকম কাজ করে, আবার নাতিনের পেটে বাচ্চা দিয়েছে, ওকে গ্রাম থেকে বাদ দেওয়া হবে, ওকে মানে পুলিশের হাতে দিতে হবে। পরে পুলিশ আসলো, আমার নানাকে ধরে নিয়ে যায়, ওনাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেয়। উনি ওই টেনশনে, মান সম্মান হারানোর টেনশনে উনি জেলে মারা যায়, স্ট্রোক করে মারা যান। খুব কষ্ট লাগে শুনে, কারণ নানার তো একার দোষ ছিল না, আমারও তো দোষ আছে। পরে আমার নানিও মানে অসুস্থ হয়ে পড়ে, উনি কথা বলা বন্ধ হয়ে যায় ওনার, উনি আর কথা বলতে পারে না। পরে আমার পেটে তো বাচ্চা, আমি কি করব? আমার বাবা মা তো মেনে নেবে না আমাকে। বিয়ের আগে নানার হাতে ধর্ষণ, তার পেটে বাচ্চা, নেবে না। তারপর আমি এক পর্যায়ে ডাক্তারের কাছে যে বাচ্চাটা নষ্ট করি। তারপর আমি ঢাকা চলে আসি। ঢাকাতে এসে আমি কোথাও চাকরি পাই না, ছোট বলে, সবাই ছোট বলে। তারপরে এক লোকের সাথে আবার পরিচয় হয়, সে আমাকে বলে তোকে একটা কাজ দেব। কাজ দেওয়ার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি কাজ দেবে চলেন। উনি আমাকে নিয়ে যায় দৌলতদিয়া ঘাটে। আবার যাওয়ার পর ওখানে আমার দিয়ে ব্যবসা করায়, প্রতি রাতে 4-5 জন, প্রতিদিনে 4-5 জন করে আমাকে মাত্র 500-600 টাকা দিত, হয়তো বা কোনোদিন 1000 টাকাও পাইতাম। এইভাবে কাজ করায় আমার জীবনটা মানে ওখানেই বরবাদ হয়ে যায়। আমি আর ভালো কিছু করতে পারিনি, খুব লজ্জা পেয়েছিলাম নানার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। তারপর আমি এখানে দৌলতদিয়া ঘাটে আসি, এখানেই কাজ করি। আসলে নানার ভালোবাসার মতো ভালোবাসা হয় না, নানা নাতিনকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু এমন এমন নানারাও আছে যে নাতিন বড় হলে লোভ সামলাতে পারে না। তো আপনাদের সবাইকে বলছি, আপুরা নানা কি দাদার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ ওরা কিছু নানা দাদা আছে লোভী, শুধু নাতিনের দেহ ভোগ করতে চায়, যেমনটা আমার সাথে হয়েছে। তো আপনারা দূরে থাকবেন ওদের কাছ থেকে, মুখে ভালোবাসা আছে দূরে থেকে, কিন্তু কখনো কাছে যাবেন না।